নমস্কার, শুভ সন্ধ্যা। 1431 বঙ্গাব্দের আনন্দ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাকে আমাদের বিনম্র শ্রদ্ধা। শ্রী গণেশ হালুইয়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। তার দ্রুত আরোগ্য কামনা করি, আমাদের বিনম্র শ্রদ্ধা তার জন্য। शृण्वन्तु विश्वे अमृतस्य पुत्रा आयेधामानि दिव्यानि तस्थो वेदाहमेतां पुरुषां महान्ताम् आदित्यवर्णां तमसः परस्तात् तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय। एतज्ज्ञेयं नित्यमेवात्मसंस्थं नातः परं वेदितव्यं हि किञ्चित् सम्प्राप्यैनमृषयो ज्ञानतृप्ताः कृतात्मानो वीतरागाः प्रशान्ता तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय। यश्चायमस्मिन्नाकाशे तेजोमयो अमृतमय पुरुष सर्वानुभू यश्चायमस्मिन्नात्मनि तेजोमयो अमृतमय पुरुष सर्वानुभू तमेव विदित्वाति मृत्युमेति नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय नान्यः पन्था विद्यते अयनाय। শ্রী শরণজিৎ চক্রবর্তী, মাননীয়, আপনি সমকালের ধারাভাষ্যকার।
একবিংশ শতকের শুরুর দশক থেকে আপনার লেখা হয়ে উঠেছে তরুণ প্রজন্মের আবেগ, স্বপ্ন, প্রেম জীবন ও অনুভবের কথামালা। একালের বিপুল সংখ্যক নবীন পাঠকের যন্ত্রবৎ জীবনের ছককাটা খোপের মধ্যে আপনার সাহিত্যকৃতির জন্য একটি বিশেষ স্থান সযত্নে রক্ষিত। 60-এর দশকে কয়েকজন সাধারণ তরুণ তরুণীর জীবন অন্বেষণ নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন যুবক যুবতীরা। এর প্রায় 3 দশক পরে সেই ধারাতেই আপনার লেখক জীবনের আরম্ভ। কিন্তু সে সাহিত্য পূর্বজের অনুকরণ নয়, বরং তা স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। বিস্মিত হতে হয় আত্মপ্রকাশের সূচনাক্ষণ থেকেই আপনি সংশয়াতীতভাবে পাঠকের হৃদয় জয় করেছেন। পেলব, মায়াময় ও স্মৃতিমেদুর কথন প্রতিভায় পাঠককে আবিষ্ট করে রেখেছেন। শূন্যপথের মল্লিকা জীবনের আলো আঁধারি পথের আখ্যান। সে পথ কখনো ক্ষমতার অন্ধকারে নিকষ কালো, কখনো ভালোবাসার হিরণ্য দ্যুতিতে ভাস্বর। তার চকিত বাঁকে গহীন গোপন ঈর্ষা, তার চড়াই উতরাইয়ে ক্রোধ, রক্ত ও পাপের গ্রাস। কিন্তু শেষাবধি তার আলোকিত উত্তরোন্মুখটি স্পষ্ট হয়। 2টি যুগের বিস্তার শরীরে ধারণ করে এ কাহিনী হয়ে ওঠে বৃহৎ এক বৃক্ষ সম, যার অপার নৈঃশব্দে ও প্রলম্বিত ছায়ায় আশ্রয় খোঁজে বহতা জীবন। আর রিক্ত কবি, গ্রাম্য রাজনীতির নেতা জগন্নাথ, হাওয়া দাদু, জিনি, ঝিরি বা ঊর্জার মতো চরিত্ররা প্রতীক্ষায় থাকে, অপেক্ষা করে তাদের বুকের মধ্যে জেগে থাকা শূন্য রাস্তায় কবে ঝরে পড়বে ভালোবাসার মল্লিকা। নির্মেদ গদ্যে, প্রাণোচ্ছল তারুণ্যে, নির্মোহ অবলোকনে এবং অন্তর্দৃষ্টির অনুধাবনে সৃষ্ট এই উপন্যাস বাংলা সাহিত্যে আক্ষরিক অর্থেই এক ব্যতিক্রমী সংযোজন। আপনার এই অবদানকে স্বীকৃতি জানাতে ও সম্মানিত করতে শূন্য পথের মল্লিকা গ্রন্থটিকে 1431 বঙ্গাব্দের আনন্দ পুরস্কার প্রদান করা হলো। আনন্দবাজার পত্রিকা, দেশ, 12 বৈশাখ 1432। জয়
নমস্কার, আমি সরঞ্জিত চক্রবর্তী, বুঝতেই পারছেন। আপনাদের সবাইকে নমস্কার জানাই, শুভ সন্ধ্যা জানাই। আনন্দ পুরস্কার বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার। আমি কোনোদিন ভাবিনি যে পুরস্কার আমাকে দেওয়া হয়েছে। এই জন্য আমি আনন্দবাজার সংস্থাকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যারা পুরস্কারের বিচারক মণ্ডলী, তাদেরকে আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। যিনি পুরস্কার পান তাকে কিছু বলতে হয়। পাবলিক স্পিকিং একটা স্কিল, সেই স্কিল আমার একদম নেই। ছোটোবেলা থেকে বাড়িতে লোকজন আসলে আমি অন্য ঘরে গিয়ে, যে ঘরে কেউ ঢুকবে না সে ঘরে গিয়ে লুকিয়ে থাকতাম, যাতে আমাকে তাদের সাথে কথা বলতে না হয়। এখন সেরকম একটা মানুষকে যদি এতজন মানুষের গুণীজনের সামনে কথা বলতে হয়, তাহলে কী অবস্থা হবে। গত দুরাত আমি ঠিকমতো ঘুমোতে পারিনি, টেনশনে আমার গলা শুকিয়ে গেছে। আজকে অলরেডি 3.5 লিটার জল খেয়ে ফেলেছি সকাল থেকে, কিন্তু বলতে হয়, এটা একটা ব্যাপার। হ্যাঁ, আমি বলতেও চাই, এমন নয় যে চাই না তা নয়, কিন্তু আমি বলতেও চাই। কিন্তু ছোটো থেকে আমার স্ট্যামারিংয়ের প্রবলেম থাকায় সবাই আমাকে চুপ করিয়ে রাখতো। হ্যাঁ, বলতো তুই আজকে শুরু করলে পরশু দিন শেষ করবি, তুই চুপ করে থাক। এবং সেই জন্য আমি চুপ করে থাকতাম, আমি গল্প শুনতাম। হ্যাঁ, আমি গল্পের কথাই বলতে এসেছি, আমি গল্পের বই লিখি। আমাকে অনেকে বলেন যে তুই শুধু গল্প লিখিস। আমি বললাম হ্যাঁ, আমি শুধু গল্পের বই লিখি, আমি গল্প লিখতেই এসেছি। কারণ ছোট থেকে আমি গল্পের মধ্যে মানুষ হয়েছি। আমি বাটানগর বলে একটা ছোট্ট মফস্বল শহরে বড় হয়েছি। সেখানে জানেনই যে মানুষজন, মফস্বলের মানুষজন সেই 80-র দশকের কথা, যারা আপনার 80-র দশকে কথা মনে আছে তারা জানেন যে তারা একে অন্যের মধ্যে ঢুকে থাকতো। তাদের জীবনের সিলেবাস ছিল অন্যের জীবন কেমন চলছে সেটাই, তারা সেটাই জানতে চাইতো সবসময়। আমিও তেমন একটা জায়গা থেকে বড় হয়েছি। আমাদের বাড়ির কাছে মানিক মালাকার বলে একজন থাকতেন, তাকে সবাই মামা বলতো, মানে মানিকের মা, মালাকারের মা, মামা। আমি তাকে মামা দাদু বলতাম। আমার ঠাকুরদা বলছি, আসলে ডাকতাম মিষ্টি দাদু। তো মিষ্টি দাদুর বন্ধু ছিল। আমরা পূর্ববঙ্গের লোক। আমার মিষ্টি দাদু 1940 নাগাদ চলে আসেন, মালিক মালাকার আসেন তারপরে। তো বাটানগরে তার বিশাল বড় কাঠের দোকান ছিল। সে এসেছিল, মানে একদম নিঃস্ব হয়ে এসেছিলেন ভদ্রলোক মানিক মালাকার। নিজের গুণে, নিজের কাজের গুণে সে অনেক টাকা পয়সা করেছিল, বিরাট বড় দোকান, প্রচুর কর্মচারী। তাও আমি যখন বিকেলবেলা তার কাছে যেতাম গল্প শোনার লোভে, সেখানে আমি দেখতাম যে উনি ছোটো ছোটো করে পুতুল বানাচ্ছেন, ছোট আলমারি বানাচ্ছেন, খাট বানাচ্ছেন। আমি বললাম এগুলো কেন বানাচ্ছ? বলতো আমার খুব ভাল লাগে বানাতে। এখন এটা আমাকে বানাতে দেয় না, কিন্তু আমি যে বানাবার যে আনন্দ আছে, সেই আনন্দটা খুব আমি চাই আর কি, এবং সেই আনন্দটা আমার খুব ভালো লাগে। তো মানিক দাদু, মানে মামা দাদু, আমাকে গল্প বলতো। আমাদের বাড়ি হচ্ছে পূর্ববঙ্গের মেঘনার পাড়ে। সেখানে প্রচুর ইলিশ মাছ, প্রচুর ফল, মাছ, পুকুর ভর্তি মাছ, নানান গল্প। আমার ঠাকুরদা খুব সুপুরুষ ছিলেন। সন্ডার সাহেব বলে একজন চিনিকল একজন ছিলেন, তার সোনালি চুল এবং নীল চোখের মেয়ে নাকি আমার ঠাকুরদাকে খুব পছন্দ করতেন বলে মেঘনার পাড়ে ঘুরতে যাওয়াটাকে প্রায় 1 কিলোমিটার বাড়িয়ে আমাদের বাড়ির সামনে দিয়ে যেতেন। আমি সেই মামা দাদুই বলেছে, ঠাকুরদার কাছে এই কথা শুনলে ঠাকুরদা দেখতাম ফর্সা মানুষ, একদম লজ্জায় লাল হয়ে উঠতেন এত বছর পরেও, ভাবুন। মেঘনার গল্প যখন আমি আমার বন্ধুদের বলতাম, বন্ধুরা আমাকে থামিয়ে দিত, বলতো এমন ভাব করছিস যেন মেঘনা তোদের বাড়ির সুইমিং পুল ছিল। সুইমিং পুল তো নয়, স্বাভাবিক। তো সেই মানিক দাদুর কাছে এটা শুনতাম, মামা দাদুর কাছে নানান গল্প, নানান রকম গল্প। মফস্বল যেমন হয়, বাটানগরের আগে নাম ছিল মিরপুর, সামনে গঙ্গা বইছে ভাগীরথী, সেখান থেকে জাহাজে করে নাকি একসময় প্রতাপাদিত্য যেতেন, একসময় রাজা বসন্ত রায় যেতেন, পরে লর্ড ক্লাইভও নাকি ওই পথ দিয়ে গেছিলেন। সেই গঙ্গার পাড়ের জেটিতে আমাদের আড্ডা ছিল বন্ধুদের। আমার সাইকেল ছিল না, অন্যদের সাইকেলে ডাবল ক্যারি করে আমাকে নিয়ে যেত। এছাড়া বাড়িতেও একটা আড্ডা এবং একটা গল্পের পরিবেশ ছিল। আমার বাবা খুব ভালো গল্প বলতেন। বাবা সপ্তাহে খুব গম্ভীর মানুষ ছিলেন, এখন আর নেই, 1.5 বছর আগে চলে গেছেন। সপ্তাহে 6 দিন 6টা কথা বলতেন, আর 7ম দিন আমাদের গল্প বলতেন। সপ্তাহের বাকি কথাগুলো গল্পের মাধ্যমে আমাদের বলতেন আর কি। আমার সেজো কাকা, যাকে আমি ভাইপো বলে ডাকতাম এক অন্য কারণে, যেটা আমি বলছি না এখানে, তো ভাইপো নাম ছিল স্বপন কুমার চক্রবর্তী। ভাইপো আমাদের ছোটোবেলায় বলতো আমি স্বপন কুমার, যে দীপক চ্যাটার্জি লিখি। বাঙালি তো দীপক চ্যাটার্জি পড়েছি, দীপক চ্যাটার্জি, রতনলালের গল্প। তো আমরা সেটা অনেক বয়স অবধি কিন্তু বিশ্বাস করেছি যে হ্যাঁ, আমার সেজো কাকাই কিন্তু সেই স্বপন কুমার যে গোয়েন্দা গল্প লিখেছে। আমার বড় পিসি গান গাইতেন,
কি সুন্দর সব ছড়ার গান, গল্পের গান। আমি এখনও চোখ বন্ধ করলে দেখতে পাই আমাদের সেই ছোট্ট বাড়িটায় রাত্রিবেলা লোডশেডিং হতো, লোডশেডিং নৃত্য সঙ্গীত ছিল, জ্যোৎস্না এসে পড়েছে আর আমার বড় পিসিমা গান গাইছে। এই গল্প আমি অনেকবার শুনেছি, আমি যে দেখতে পাই বললাম, মানে এটা শুনতে শুনতে এমন হয় না যে যেন চোখের সামনে আমি দেখতে পাই। এখনও বড় পিসিমার বয়স 80 পেরিয়ে গেছে, ঠিকমতো কথা বলতে পারেন না, শরীর অশক্ত, কিন্তু বড় পিসিমাকে দেখলে আমার সেই মনে হয় যেন এখনও জ্যোৎস্নার মধ্যে দাঁড়িয়ে একজন মানুষ নিয়ে আপন মনে গান গেয়ে চলেছে। তো এসব নানা গল্প শুনতে শুনতে আমারও ইচ্ছে হয়েছিল আমি লিখবো। আমি আর আমার পিস্তত দিদি মিলে দুজনে জয়েন্ট ভেঞ্চারে একটা গল্প লিখেছিলাম। তখন ক্লাস 3তে পড়ি, একটা থ্রিলার লিখেছিলাম, সেটা হারিয়ে গেছে, ভালোই হয়েছে। কিন্তু যাই হোক, তো সেই থ্রিলারটা লেখার পর আমি দেখেছিলাম এ তো প্রচণ্ড হাতে ব্যথা করে গল্প লিখতে, পিঠে ব্যথা করে, প্রচণ্ড কষ্ট হয়, আমি জীবনে আর গল্প লিখবো না, কোনোদিন লিখবই না গল্প। এখন কোনো কথাই রাখতে পারিনি, এটাও রাখতে পারিনি নিজের কাছে, এখন বুঝতে পারি। আমাদের বাড়ি ছিল খেলার বাড়ি, সবাই ফুটবল খেলতো, বাবা, জ্যাঠা, কাকারা, এরা তিনজন তো রীতিমতো কলকাতা মাঠে ফার্স্ট ডিভিশনে খেলেছে। আমিও চেষ্টা করেছি, পারিনি, মানে প্রহ্লাদ কুলে আমি দৈত্য ছিলাম আর কি, যে পারিনি এইসব করতে। কিন্তু বই ছিল মায়ের জন্য, বাড়িতে কেউ বই টই পড়তো না, মানে পড়াশোনার বইয়ের বাইরে কিছু পড়তো না, মা পড়তো, দেশ পত্রিকা পড়তো মা। আমার মনে আছে 80-র দশকের মাঝামাঝি এই দেশ পত্রিকায় আমার মনে হয় তখন দূরবীন বেরোচ্ছে না স্যার, দূরবীন বেরোচ্ছিল তো স্যার, শুনছেন না হয়তো স্যার, 80-র দশকের মাঝামাঝি দূরবীন বেরোতো তো, হ্যাঁ সেই দূরবীনের কথাই তো আমার মনে আছে। এরকম বাড়িতে এসেছে পণ্ডিতজি বলে একজন আসতেন আমাদের পেপার এবং দেশ দিতে, তার ইয়া বড় মোচ ছিল, তাকে এটা গোপ বললে তিনি আবার খুব রাগ করতেন, বলে ওটাকে মোচ বলো, ওটা গোপ বলতে হয় নাকি। তো তিনি এরকম দিয়ে গেছেন। আমার তখন বাড়িতে উনুনে রান্না হতো, তো মা সেই দৌড়ে যেতে গিয়ে উনুন উল্টে পড়ে মায়ের পায়ে কয়লা টয়লা পড়ে খুব বাজে অ্যাক্সিডেন্ট হয়েছিল। মা দুপুরবেলা, মা খুব কড়া ছিল, দুপুরবেলা যাতে রোদের মধ্যে না ঘুরে বেড়ায় ওই জন্য পাশে নিয়ে শোয়াতো, যে শুয়ে থাক, চুপ করে উঠবি না। মা ঘুমিয়ে পড়ার পর আমি দেশটা টেনে নিতাম। তখন দেশে অরণ্যদেব বেরোতো, অরণ্যদেব, সে অরণ্যদেব পড়তাম। তারপর আস্তে আস্তে খেলার পাতা পড়তাম। কৃষাণুদে আমার প্রিয় ফুটবলার, দেখতাম কৃষাণুকে নিয়ে কিছু লেখা আছে কিনা। তারপর পড়তে পড়তে আমি দেখতাম এতে তো হয়ে গেল, এখনও দুপুর কাটেনি, এখনও দুপুর চলছে। তো আমি গল্প পড়তে শুরু করলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়। আমার মনে আছে অতীন বন্দ্যোপাধ্যায় একটা লেখা পড়েছিলাম, যেখানে চুম্বন কথাটা প্রথম পেয়েছিলাম আমি, তখন বোধহয় ক্লাস 2-3-তে পড়ি। আমার গডফাদার ছিল শঙ্করদা, আমাদের যে বাড়িতে ভাড়া থাকতাম তার বাড়িওয়ালা ছেলে, সে আমাকে সব শিখিয়েছে, সবই। আমি কোন দলের ফুটবল সাপোর্টার, কোন দলকে সাপোর্ট করি সেটাও শঙ্করদার জন্য। তো শঙ্করদা বললাম, শঙ্করদা এই ব্যাপারটা কী রে, চুম্বন কী রে? বলে এটা চুমু। আমি বললাম চুমু তো আলাদা, চুম্বন। বলে হ্যাঁ, ছোটরা যখন গালে খায় ওটা চুমু, আর বড়রা মানে। তো এইভাবে তখন আমার শিক্ষা চলছিল, পাঠ চলছিল আর কি। এবং দেশ পত্রিকায় কত গল্প পড়েছি এই ছোটোবেলাতে, আমার এখনও মাঝে মাঝে মনে পড়ে। এখন তারপর গল্পের বই কেনার একটা ব্যাপার আছে। গল্পের বই কেনার কথা, তখন বুক ফেয়ারেই মূলত গল্পের বই কেনা হতো। ততদিন আমি কলকাতায় চলে আসছি, মুদিয়ালি অঞ্চলে থাকি। মা বাবার সঙ্গে একবার বুক ফেয়ারে গেছি, আমার মনে আছে আনন্দ পাবলিশার্স থেকে 11টা বই কিনেছিলাম। বাড়িতে এসে মা বাবার সব লিস্ট মিলিয়ে দেখতো যে কোন কোন বই কেনা হয়েছে, সেগুলো ঠিকমতো এসছে কিনা। ও মা, দেখি 11টা বইয়ের মধ্যে একটা বইয়ের বিল করা হয়নি। বইটার নাম ছিল রুকুসুকু, সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা। 22 টাকা দাম ছিল, ডিসকাউন্ট দিয়ে 19 টাকা 80 পয়সা, 10% ডিসকাউন্ট দেয়। তো এখনও আনন্দ পাবলিশার্স আমার থেকে 19 টাকা 80 পয়সা পায়। আমি সুবীরদাকে বলেছি, সেটা সুবীরদা তো আমাকে হেসেছেন, মানে হয়তো মাফ করে দিয়েছেন আর কি। এখন তারপরে যা হয়, বড় হতে হতে বাঙালি ছেলেরা প্রেমে পড়ে, তারপর কবিতায় পড়ে। আমার কন্যা এসেছে, তো বাবার প্রাক্তন প্রেম নিয়ে তার সামনে কিছু না বলাই ভালো, কন্যা সামনে বসে আছে। হ্যাঁ, তো সেই একটা অবস্থায় কবিতার ঝুঁকে গেছি। গল্প পড়ি, শীর্ষেন্দুবাবুর গল্প পড়ি, সুনীল গাঙ্গুলি গল্প পড়ি, এরকম গল্প পড়ি। কিন্তু যে আগে প্রচুর গল্প পড়তাম সেটা কমে গেছে। আবার মা মারা গেল 2002-তে, তারপর একা হয়ে গেলাম। কলকাতায় থাকি, বন্ধুবান্ধব নেই। আমার এক দাদা, সব্যসাচীদা,
শুভশ্রীদা আমাকে বললো, তুই কবিতা অনেক করেছিস, গল্প লেখ। আমি বললাম, গল্প? সেই ছোটোবেলায় একবার লিখেছিলাম, প্রচণ্ড কষ্ট হয়েছিল, পিঠে ব্যথা, হাতে ব্যথা, হ্যাঁ, ভালো লাগছে না। তারপরে বললাম, না না, গল্প কী করে লিখবি, আমি তো কবিতার জন্য জন্মেছি। বলে, তোমায় কে বলেছে তুমি কবিতার জন্য জন্মেছো? তুমি কিচ্ছু কবিতা লিখতে পারো না, তুমি গল্প লেখো। বলে সব্যসাচীদা প্রচণ্ড বকাবকি করলো। যারা সব্যসাচীদাকে চেনে তারা জানে বকাবকির সঙ্গে আরও অনেক কিছুই করলো। তো সেই করার পর আমি প্রথম 6-7 দিন মিলিয়ে একটা গল্প লিখেছিলাম, হাতে লিখেছিলাম, প্রচণ্ড সেই একই রকম হাতে ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা। তো ওটা আমি যখন জমা দিই, পরে জানতে পেরেছিলাম যে ওটা 19-20 প্রথম সংখ্যায় বেরোবে। গল্পটা পড়ে পৌলমী সেনগুপ্ত, তখন 19-20 সম্পাদক ছিলেন, পৌলমীদি আমাকে বলেছিলেন, ঠিকই লিখেছো, শুধু শেষ প্যারাগ্রাফটা কেটে বাদ দিয়ে দাও, ওটা বাড়তি হয়েছে। তারপরের জীবনের বিভিন্ন অংশে পৌলমীদি আমাকে এরকম করে কারেকশান করে দিয়েছেন, উনি যতদিন ছিলেন আমাদের মধ্যে, যে এটা বাড়তি হচ্ছে, এটা বাদ দাও। উনি বকেইছেন, যখন দরকার মতো বকেছেন, কিন্তু প্রচুর লেখার মতো জায়গাও করে দিয়েছেন। পৌলমীদি না থাকলে হয়তো আমার গদ্য লেখা সেভাবে হতোই না কোনো দিন। এখন এত বছর পর, ধরুন 2001 সালে প্রথম আমার কবিতা বেরোয় সানন্দায়, আনন্দবাজার সংস্থার প্রথম লেখা আমার শুরু করি। তো সেই হিসেবে দেখলে এটা আমার 25 বছর চলছে। কোথা দিয়ে যে 25 বছর চলে গেল আমি জানি না। জীবন তো একটা ম্যাজিকের মতো, তাই না? কোথায় কি চলে যায় জানতেই পারা যায় না। 2002-তে প্রথম ছোট গল্প লিখি, তারপর যখন উপন্যাস লেখার কথা হয় সেটা হচ্ছে 2005। এখন যাই হোক, সে যা লিখেছি ঠিক আছে। এখন ঘটনা হচ্ছে কেন লিখেছি। এখন যদি আমি পেছন দিকে তাকাই, দেখি যে আমি কেন লিখেছি। সঞ্জীবচন্দ্রের যে পালামৌ, যদি আপনারা পড়ে থাকেন, নিশ্চয়ই পড়েছেন সবাই, সেখানে একটা জিনিস পড়েছিলাম যে একটা গাছ একটা পাথরকে ঘিরে বেঁচে আছে, একটা পাথরের ওপর এরকমভাবে বেঁচে আছে। সঞ্জীবচন্দ্র লিখছেন যে একটা সময় মনে হচ্ছে যে গাছটা বড় নিষ্ঠুর, পাথরটাকেও শোষণ করতে সে ছাড়ছে না। কিছুদিন পর আবার একটু কথা মনে পড়ায়, মানে ভাবটা মনে পড়ায়, মনে হলো যে গাছটা তো প্রচণ্ড রকম লড়াকু একটা জায়গায় আছে, না হলে এই কঠিন একটা জায়গা যেখানে কোনো জল নেই, কিছু নেই, সেখানে সে ওরকম লড়াই করে বেঁচে আছে। আরও কিছুদিন গেল, সঞ্জীবচন্দ্রের মনে হলো যে গাছটা না খুব রসিক, সে ওই পাথরের থেকেও রস আরোহণ করে বেঁচে আছে। আমাদের জীবনে হয়তো এভাবেই সবটা পাল্টায়। প্রথম জীবনে সেই দাদার কথা বললাম, তার বকাবকি খেয়ে লেখা শুরু করেছিলাম, তখন ওটা ছিল। আমার মনে আছে যে প্রথম লেখা ছাপার পরে আমি আর লেখা জমা দিইনি, যে একটাই তো হয়েছে, জীবনে আর কটা হবে, এটা কি সব প্রতিদিন হবে নাকি, এটা কি সম্ভবই নয়। তো আমাকে দাদা বলেছিল যে তুই আর জমা দিস। আমি বললাম না। আমাকে বললেন যে তুই সুনীল গঙ্গোপাধ্যায় না শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যে তোকে ডেকে ডেকে লেখা চাইবে, তোকে লেখা জমা দিতে হবে, নিজেকে লেখা জমা দিতে হবে। আমি জমা দিলাম, সেটা মনোনীত হয়নি, এত খারাপ হয়েছিল, ওটা ছাপাই হয়নি। তারপরে তৃতীয়বার আমি নিজের থেকেই জমা দিয়েছি, সেটা ছাপা হয়েছিল। এখন এই যে লিখছি, তখন ওই বকার কথা বললাম যে বকা খেয়ে লিখতাম। তারপরে হলো কি, যে আমার কলকাতা শহরে যেহেতু মা নেই, একমাত্র বন্ধু ছিল ধীমান, সে ধীমান বিদেশ চলে গেছে পড়াশোনা করতে। তো কি করবো একা ফাঁকা সময়? আমি অফিস করতাম, আমাদের ব্যবসা, আমি আমাদের ব্যবসার সর্বকনিষ্ঠ করণিক ছিলাম। হ্যাঁ, তো কিন্তু সে তো 6:30টায় ছুটি হয়ে যাচ্ছে, বাইরে কোনো আড্ডা নেই, কিছু নেই, বাড়িতে এসে কী করবো, আচ্ছা লিখি তাহলে আরেকটা লেখা। এরকম করে পরবর্তী ধাপের লেখা শুরু হলো। পরে দেখলাম যে জীবনে কিছুই শেষ করিনি, জানেন। ছোটোবেলায় ইচ্ছে ছিল অন্তত 20টা রবীন্দ্রসঙ্গীত লিখবো, একটাও লিখে উঠতে পারিনি। 4টে টিন লিখবো, একটাও লেখা উঠতে পারিনি। তো এগুলো কিছুই পারিনি। এবং তারপরে ধরুন অঙ্কে খুব খারাপ ছিলাম, কিন্তু মাধ্যমিকে অঙ্কে 90 পেয়ে যাওয়াতে অ্যাক্সিডেন্ট, সেটা বাড়ি থেকে জোর করলে সায়েন্স পড়াতে হবে, আমি পারছি না সায়েন্স, কিন্তু যাই হোক নিলাম। সেখানে খুব নিম্নমানের ফার্স্ট ডিভিশন পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলাম, জাস্ট ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তারপরে ইঞ্জিনিয়ারিং পড়তে চলে গেলাম, সেটাও শেষ করতে পারিনি। কয়েক মাস পরে আমি ইঞ্জিনিয়ারিং পড়া ছেড়ে বাড়িতে এসে 1 বছর চুপচাপ বাড়ির আশেপাশে যত ভ্যারান্ডা গাছ ছিল ভ্যারান্ডা তুলেছি আর ভেজেছি। এবার তারপর কি হলো না, এটাও হলো, এবার ইংরেজি অনার্স নিয়ে পড়লাম, ইংরেজি অনার্সে ভালোই নাম্বার পেলাম। তারপর একটি বিশেষ কারণবশত আমার এমন অভিমান হলো জীবনের ওপর যে
সেই অভিমানবশত আমি আর মাস্টার্স করলাম না। কলেজে যেমন অভিমান হয়, যারা যারা কলেজে পড়েছেন সেখান থেকে কী অভিমান হতে পারে, কন্যা আছে বলে অভিমানটা আমি এখানে এলাবোরেট করলাম না। হ্যাঁ, সেই অভিমানবশত আমি আর পড়লাম না। এরকম কোনো ফুটবল খেলতাম, সেটা ফুটবলটা শেষ করলাম না। আরে কোনো কিছুই শেষ করছি না, এ কি এমন ব্যাপার? এই জীবনটা কি ইনকমপ্লিট জীবন নাকি? তো যখন উপন্যাস লেখার কথা হলো, আমি ভেবেছিলাম, আমাকে বলা হয়েছিল যে তুমি লিখে জমা দাও, সিলেক্ট হলে ছাপা হবে, কিন্তু তারাই কিন্তু হবে না ছাপা, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমাকে তো শেষ করতে হবে। আমি যেন মাঝপথে ছেড়ে পালিয়ে না আসি, যেন আরেকটা ইঞ্জিনিয়ারিং না হয়, যেন আরেকটা কলেজ না হয়, যেন আরেকটা টিনটিনের বই না হয় যেটা আজও লিখতে পারিনি আমি। তো আমি একটা উপন্যাস লিখে এই রোখের থেকে জমা দিয়েছিলাম। আরেকটা ব্যাপার ছিল, টাকা পাওয়ার একটা ব্যাপার ছিল। যে বললাম যে আমি বাবার অফিসের সর্বকনিষ্ঠ কেরানি ছিলাম বলে বাবা আমাকে কখনো কখনো টাকা দিতও না। মানে তোর টাকার দরকার কি, তুই তো বাড়িতে যাচ্ছিস, খাচ্ছিস টাচ্ছিস, আমার কোনো নেশা টেশা নেই, কিন্তু বই কেনার তো বই তো কিনতে হবে, তো বই কেনার টাকা কোত্থেকে পাবো? বাবা কখনো 1000 টাকা দেয়, কখনো 1500 টাকা দেয়। হ্যাঁ, বাইরে খেতে খুব ভালোবাসি, সেসব খেয়ে দিয়ে টাকা থাকে না। তো দেখলাম এই তো লেখা তো বেশ মজা আছে, লিখে তো বেশ টুকটাক টাকা পাওয়া যায়। তো একটা সময় সেই টাকার ব্যাপারটা আসলো। এরকম করতে করতে আমি বড় হচ্ছি, কচু গাছ কাটতে কাটতে আমিও ক্রমশ ডাকাতে পরিণত হচ্ছি। এরকম অবস্থায় দেখলাম কাগজে নাম বেরোয়, লেখা বেরোলে, বিজ্ঞাপনে দেখছি নিজের নাম সরঞ্জিত চক্রবর্তী। আমাদের বাড়ির 14th জেনারেশন, 14 পুরুষ বললাম না, খারাপ শুনতে লাগে, 14th জেনারেশন এখন এভাবে নামটাম বেরোয়নি। হ্যাঁ, তো মনে হলো যে এ তো নাম হয়। তখন আরেকটা মাথায় বুদ্ধি এলো, চিন্তা এলো, যে অভিমানে আমি MA করিনি, সেই অভিমানের কারণ যদি আমার নাম দেখতে পাই পেপারে, মানে আমি তাকে খুঁজে পাচ্ছি না, এত কলকাতা শহরে এত কোটি কোটি লোক, কোথায় খুঁজবো তাকে? সে যদি খুঁজে আমার সঙ্গে যোগাযোগ করে, সেটাও একটা কারণ ছিল যে এমন লিখবো না যে সবার মধ্যে থেকে আমার মাথাটা উঠবে আর সে দূর থেকে দেখতে পাবে একদিন যে কিরে একদিন তোকে আমাকে সরিয়ে দিয়েছিলি না, দেখ এবার। এরকম একটা মনে হতো, তখন মনে হতো, বয়স অনেক কম ছিল। তারপর সে ফোন করেছিল কিনা আমাকে সেটা এই গল্পের পার্ট নয়, তাই আমি বলছি না কিছু। তার চেয়ে আমি অন্য একটা গল্প বলি। একটা ছেলে স্কুল থেকে কলেজে যেত, স্কুলে যেত রোজ বাড়ির থেকে। সে দেখতো একটা পুকুর আছে, সেই পুকুরে হাঁসেরা খেলা করছে, হাঁস। আর সেখানে একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁসিদের খাওয়াচ্ছে, হাঁসিদের সঙ্গে খেলা করছে। ছেলেটা যেতে যেতে রোজ মেয়েটাকে দেখে ওর খুব ভালো লাগতো, ভাবতো যে একদিন আমি মেয়েটাকে বলবো, একদিন আমি আমার মনের কথা বলবো যে আমার না তোমাকে খুব ভালো লাগে। স্কুল কাটে, কলেজ কাটে, ইউনিভার্সিটি কাটে, ছেলেটি অনেক বড় হয়ে যায়। বড় হতে হতে ছেলেটি একদিন বিশাল বড় বিজ্ঞানী হয়ে ওঠে, সে বড় চাকরি করে, তারপর চাকরি ছেড়ে সে ব্যবসা করে, বড় ওয়ার্কশপ খোলে। সে মেয়েটাকে ভুলতে পারে না, শুধু চোখের সামনে ভাসে যে একটা পুকুর আর সেখানে একটা মেয়ে বসে হাঁসদের সঙ্গে খেলছে। সে এবার একটা বড় এরোপ্লেন বানায়। কেমন এরোপ্লেন? এরোপ্লেন তো আছেই, তার এরোপ্লেনের বৈশিষ্ট্য কী? বৈশিষ্ট্য এই যে সেটা পুরো হাঁসের মতো দেখতে। সে ওই এরোপ্লেনটা চেপে মেয়েটার কাছে যায় যে দেখো আমি তোমার জন্য এটা বানিয়েছি, এত দিন ধরে বানিয়েছি তোমার জন্য। যখন সে যায় এরোপ্লেনটা নিয়ে মেয়েটির কাছে গিয়ে দেখে মেয়েটি অন্য একটি ছেলের হাত ধরে বসে আছে এবং মেয়েটির যে সন্তানাদি হয়ে গেছে তারা খেলছে ওই হাঁসের সঙ্গে। ছেলেটি আর মেয়েটির কাছে যায় না, হাঁসের মতো এরোপ্লেনটিকে পাশে রেখে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মেয়েটি চলে যায়, ছেলেটির তার নিজের হাজব্যান্ডকে নিয়ে চলে যায়। এবার যখন ছেলেটি ঘুরে এরোপ্লেনের দিকে তাকায়, দেখে আরে প্রচুর লোক, গ্রামের লোক জড়ো হয়ে গেছে এরোপ্লেনটা দেখার জন্য। এমন এরোপ্লেন কেউ দেখেনি কোনোদিন, নতুন এরোপ্লেন, দারুণ এরোপ্লেন। ও তখন বোঝে যে সৃষ্টির নিজস্ব একটা আনন্দ আছে, তার নিজস্ব একটা গুরুত্ব আছে, যার জন্য যেটা ডাইরেক্টেড হয় সেটা নট নেসেসারিলি সেই পারপাসটাই সলভ করবে, তার আরও অনেক বৃহত্তর পারপাস আছে। সেই বৃহত্তর পারপাসটা ছেলেটি বুঝতে পারে। আজ প্রায় 50 হব করছি আমি, এখন একটু বাকি আছে। হ্যাঁ, হব করছি। এই সময় দাঁড়িয়ে আমার বারবার মনে হয় যে হাঁসের এরোপ্লেনটা আমি বানিয়েছি। এখন বানাতেই আনন্দ লাগে, আমার লিখতেই আনন্দ লাগে। আপনারা যারা ফরেস্ট গাম্প দেখেছেন, যেখানে টম হ্যাঙ্কসের যে চরিত্র, ফরেস্টকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি দৌড়াচ্ছ কেন, তুমি দৌড়াচ্ছ কেন? ফরেস্ট বলছে আই ফিল লাইক রানিং, এরকমভাবে বলেছিল, রানিং বলে যেরকমভাবে উচ্চারণ করেছিল। আমার এই প্রায় 50 এসে মনে হয় যে আই ফিল লাইক রাইটিং, আমি শুধু লিখতে চাই।
এখন কি হবে না হবে জানি না, আমার যা যেমন ইচ্ছে হয় মনে হয় আমি সেভাবে লিখতে চাই। আর কোথাও অবাক হয়ে দেখি আমার মধ্যেও বোধহয় একটা মানিক মালাকার চলে এসেছে, যে আপনিই লেখে, নিজের জন্যই লেখে, তার লিখতে আনন্দ হয় বলেই সে লেখে। এখন কি লিখতে চাই যদি আমি বলি, আমাদের জীবন দেখুন, মানে আমরা তো মানুষরা বরফের তো তৈরি হই, আস্তে আস্তে সবাই গলে যাচ্ছি, প্রতি মুহূর্তে গলে যেতে যেতে একদিন আর থাকবো না কেউ। এই সময় চলে যাবে, এই মুহূর্ত চলে যাবে, এই দিন, সপ্তাহ, মাস, বছর চলে যাবে। যারা আমরা এই জায়গায় এক জায়গায় জড়ো হয়েছি, আমরা আর একে অপরকে দেখতে পাবো না, হারিয়ে যাব, মিলিয়ে যাব। অর্থাৎ লং শটে জীবন কিন্তু ট্র্যাজেডি। আপনি কাউকে প্রপোজ করলেন, সে হ্যাঁ বললো, ভাবলেন বা খুব ভালো হয়ে গেল, তা নয়, একদিন আপনাদের মধ্যেও বিচ্ছেদ আসবে। একসঙ্গে বিবাহিত হলেও আপনারা কেউ আগে যাবেন, কেউ পরে যাবেন। তো লং শটে যে জীবন ট্র্যাজেডি, আমি যদি সিলেক্টিভ ক্লোজ শট নিই, সেখানে কিন্তু আমি কমেডি খুঁজে পেতে পারি। যে আমি যদি যেহেতু আমি গল্প লিখছি, গল্পটা যদি এমন করে লিখি যে আমি সেইখানে গল্পটা শেষ করলাম যেখানে মিল হলো। মিল, আনন্দ, ভালো লাগার গুরুত্ব আমার কাছে খুব অপরিসীম। আমাদের প্রতিদিন উঠে একটা সেফটিপিন কিনতে গেলেও যে পরিমাণ স্ট্রাগল করতে হয়, যে পরিমাণ বাধার সম্মুখীন হতে হয়, আমাদের একটা অটো করে কোথায় যেতে গেলেও যেরকম খুচরো নিয়ে আমাদের হেনস্থা হতে হয়, নানান বিষয়ে হেনস্থা হতে হয়, সেখান থেকে যদি আমি এমন একটা পৃথিবী তৈরি করতে পারি যেখানে গেলে আমি একটু শান্তি পাবো, আর কি শান্তি পাবো। রবি ঠাকুর যে শান্তির খোঁজ করতেন বারবার, সেই শান্তির কথাই আমার বারবার মনে আসে এবং মনে হয় যে এমন গল্প লিখবো যেটা পড়ে অন্তত খানিকক্ষণের জন্য হলে আমরা ভালো থাকবো। তারাপদ রায়কে একবার জিজ্ঞেস করা হয়েছিল, তারাপদবাবু, আপনি খালি হাসি হাসির গল্প লেখেন, এটা কেন লেখেন? এটা কি হয়? এটা লিখে সমাজের কি উন্নতি হয়? জীবনে কি উন্নতি হয়েছে? তারাপদ রায় বলছেন যে আমি হাসির গল্প লিখি, কি উন্নতি হয়েছে জানেন? শুনুন, বিএ পাস ছেলেটি যে বোতাম ঘর সেলাই করে, চাকরি পায়নি বলে পাড়ার দর্জির দোকানে বোতাম ঘর সেলাই করে, সেই 40-42 বছরের মেয়েটি যারা বিয়ে হবে না কোনো দিন, যে ভাইয়ের সংসারে প্রায় বাড়ির কাজের লোক হয়ে থাকে, বা সেই 75-80 বছরের বয়স্ক ভদ্রলোক যে দুপুর 12:30টার সময় দুটো থিনার বিস্কিটের সঙ্গে একটু চা পায়, এই সবার সঙ্গে মিল কোথায় বলুন তো? যে প্রশ্ন করছে সে একটু বলছে কোথায় মিল? বলে এটা সবাই রবিবার সকালে আনন্দবাজার পড়ে 20 মিনিট হাসে আমার লেখা পড়ে। আমি পেরেছি জীবনে, আমি এইটুকু আনন্দ দিতেই পেরেছি। সেই ক্লাস 10-এ শুনেছিলাম এটা, আমি শুনে আমার মনে হয়েছিল আমি যদি এইটুকু আনন্দই দিতে পারি তাহলেই অনেক জীবনে। এই সামান্য জীবন আমার কি ক্ষমতা বলুন না, সামান্য মানুষ কি ক্ষমতা। তো ওই সিলেক্টিভ ক্লোজ আপে আমি মিলনাত্মক ভালোবাসার গল্প, বন্ধুত্বের গল্প, যেখানে সবাই হাসি খুশি থাকবে গল্পের পর, সমস্ত কষ্ট সে পার করে যাবে কিছুদিনের জন্য হলেও, সে গল্পই লিখতে চাই। আমি লিখতে চাই এমন গল্প, ধরুন খুব শীতের দেশে, ধরুন আপনি খুব ঠান্ডায় কোথাও ঘুরতে গেছেন, সেখানে যদি রোদ্দুর পান, রোদ্দুর পাওয়ার পর যেমন একটা ওম তৈরি হয় শরীরের মধ্যে রোদ্দুরে বসলে, আমি তেমন গল্প লিখতে চাই। আমার মিষ্টি দাদু ঠাকুরদা আর কি বলতেন যে কাউকে কষ্ট দিও না, কাউকে কষ্ট দিও না। আমি এরকম মানুষ দেখিনি যিনি কোনোদিন রেগে গেছেন। আমি তাকে জীবনের প্রথম 17 বছর পেয়েছি, 17 বছরের মধ্যে তিনি একদিনও রাগ করেননি, আমি তাকে দেখিনি রাগ করতে। তো খারাপ কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। তো কেউ যদি কষ্ট না পায়, আমি সেরকম গল্পই লিখতে চাই। এখন গল্প কি করে? গল্প মানুষকে আশা দেয়, ভরসা দেয়, আনন্দ দেয়, সাহস দেয়, সবচেয়ে বড় কথা। সে আপনার যদি ইউভাল নোহা হারারির বই পড়েন, সেখানে দেখবেন গল্পই হোমোসেপিয়েন্সকে অন্যদের সবার থেকে আলাদা করেছে। তারা গল্পে বিশ্বাস করেছে বলেই বড় বড় মাল্টিন্যাশনাল তৈরি হয়েছে, রিলিজিয়ান তৈরি হয়েছে, বড় বড় কনসেপ্ট তৈরি হয়েছে, একটা সভ্যতা তৈরি হয়েছে। তারা কোনো একটা বা দুটো গল্পে বিশ্বাস করেছিল বলেই প্রথম থেকে। আর গল্প কি করে জানেন? গল্প ছোট্ট অজানা মফস্বলের সামান্য এক পাড়ার একটা ছেলেকে এত গুণীজন সমৃদ্ধ জায়গায় আনন্দ পুরস্কারের মঞ্চে এনে দাঁড় করায়। তো গল্পের ওপর আমার ভরসা, আমার ভালোবাসা অসীম। এখন এ তো বড় আমার কথা হয়ে গেল, বড় আমার কথা হয়ে গেল। জয় গোস্বামীর একটা কবিতা আছে যেখানে জয়দা লিখছেন এরকমভাবে যে, বেশ তাহলে নিজের কথা বলা কোনো পথ হতে পারে না মানবদা। হ্যাঁ, তো নিজের কথা বলা পথ হতে পারে না, কিন্তু আমার বারবার মনে হয়েছে পরে যে নিজের কথা তো নিজের কথা নয়, শুধু নিজের কথা, অন্যদের কথা। আমি তো এতক্ষণ অন্যদের কথাই বললাম, নিজের কথা আর কতটুকু বললাম। এখন আমার যেটুকু লেখালেখি তার মধ্যে আমি পৌলমীদির কথা বলেছি,
এছাড়া প্রথম আমাকে যিনি লিখিয়েছিলেন আনন্দবাজারের সংস্থার সানন্দায় মল্লিকা সেনগুপ্ত, তখন উনি সানন্দার কবিতা দেখতেন, তার কথাও আমি উল্লেখ করতে চাই যে মল্লিকাদি প্রথম আমাকে লিখিয়েছিলেন। এবং আমাদের একটা পত্রিকা ছিল, পত্রিকায় আমি ছিলাম সমস্ত লেখা জোগাড় করার দায়িত্বে আমি ছিলাম। তখন থেকেই আমার বড় বড় কবি সাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ, আমি তাদের কাছে যেতাম। এবং তখন আমার কিডি না ক্যান্ডি স্টোর অবস্থা আর কি, যেদের লেখা পড়ে যেদের চোখের সামনে দেখতে পাচ্ছি তাতেই আমি খুশি ছিলাম। তো সেখান থেকে পৌলমীদি ছিলেন, মল্লিকাদি ছিলেন, আমাকে লেখা শুরু করেছেন। তারপর যখন আমি লিখতে শুরু করলাম দেশ পত্রিকায়, হর্ষদা বসে আছেন, হর্ষদাও তখন আমার প্রথম যখন ধারাবাহিক উপন্যাস বেরিয়েছে দেশ পত্রিকায়, তখন হর্ষদা ছিলেন দেশ পত্রিকার সম্পাদক। এছাড়া আনন্দবাজারের বিভিন্ন জায়গায় লিখতে লিখতে অমিতাভ, পায়েল, সিজার, জয়শ্রী, কৌশিক, পারমিতা, শুভব্রত, সায়ম, সুবর্ণ, যুধাজিৎদার সঙ্গে আলাপ হয়েছে। তাদের কাছ থেকে আমি প্রচুর সাহায্য পেয়েছি। রৌদ্র, কৃণাল, প্রসেনজিৎ, তারক যারা ছবি আঁকেন তারাও প্রচুর সাহায্য করেছেন। তাদের সঙ্গে লেখা নিয়ে কথা বলতে গিয়ে, আঁকা নিয়ে কথা বলতে গিয়ে অনেক কিছু জেনেওছি। দেবাশিস দা বসে আছেন, দেবাশিস দেব আমার খুব প্রিয় মানুষ। দেবাশিসের সঙ্গেও আলাপ হয়েছে। তার ছবি দেখতাম, আশ্চর্য, অনেক লোকজন ছবির মধ্যে আছে। আমি বলেছিলাম আমার মেয়ের মুখে ভাতে একটু কার্ডটা করে দেবেন, দেবাশিস আমার মেয়ের মুখে ভাতের কার্ডটা করে দিয়েছিলেন। এবং সে এত সুন্দর করে দিয়েছিলেন যে যারা আমার বাবাকে চেনেও না তারা এসে একবারই বলে দিয়েছেন এই তোমার বাবা। এছাড়াও আনন্দ পাবলিশার্সের কথা বলতে হবে, যাদের সঙ্গে আমার প্রায় 40-45টি বই আছে। আমার প্রায় বয়সের সমান সমান আমার বইয়ের সংখ্যা আর কি এখন। সেখানে সুবীরদার কথা বলতে হবে। সুবীরদা দারুণ গল্প বলেন। এত যে গল্প করছি আমি, সুবীরদার গল্প যদি আপনারা কখনো শোনেন তাহলে জানবেন যে অ্যাকচুয়াল গল্প কী করে বলতে হয়। রাতুলদা আছেন, রাতুলদার কথা বলি। রাতুলদাকে আমি প্রচণ্ড জ্বালাই, প্রতি সপ্তাহে 1-2 বার ফোন করি লেখার জন্য। নানান রকমের জিনিস জিজ্ঞেস করতে হলে আমি রাতুলদাকে, সে আপনারা সুকুমার রায় পড়েছিলেন না, প্রশ্নটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে, তো আমার মেজদা হচ্ছে সেই রাতুলদা আর কি। এছাড়া আনন্দ পাবলিশার্সের সায়ন্তী, কাকলিদি আছেন, শ্যামলিদি আছেন, মৈত্রীদি আছেন, তাপসী আছে, মীনাক্ষী, উজ্জ্বলদা, অর্ণব, ছাড়াও আরও অনেকে আছেন যাদের নাম আমি এই মুহূর্তে করতে পারছি না। এছাড়াও সুদেশনা, অচ্যুত, নবনীতা, মানে বিভিন্ন পত্রিকার সঙ্গে যুক্ত, এরা আমাকে প্রচুর সাহায্য করে চলেছে এবং এদের আমি প্রচুর জ্বালিয়ে চলেছি। আমার ভাই বোনরা সব বিদেশে থাকে, হ্যাঁ, তাদের কথা আর কী বলবো, তারা শুনতে পাচ্ছে না। এখানে দিদি বসে আছে আমার সামনে, সোনালিদি। সোনালিদি আমাকে প্রচণ্ড বকাবকি করেন সবসময়। দিদির ভালোবাসারই হচ্ছে বকা। এবং এই শূন্যপথের মল্লিকা নিয়ে দিদির প্রচুর অভিযোগ ছিল যে তুমি সবসময় মিলনের গল্প লেখো, এটা এত বিরহের গল্প লিখেছো কেন? হ্যাঁ, এত বিরহ কিসের তোমার? আমি আর কি করে বোঝাই দিদিকে যে কিসের বিরহ আমার। এছাড়াও মা বাবা নেই এখন, কিন্তু মৃণালদা, সোনালিদি, অনিন্দ, শান্তনু, মৌমি, দীপাঞ্জন, সৌগত, সুকন্যা, আমাদের সুরজিৎদা, দেবু কাকা, শুভঙ্কর, প্রতিকা এবং অরিন্দম, যার কাছে আমি গিটার শিখি, এরা সবাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ। এরা কতটা কি পড়ে আমি জানি না, কিন্তু আমাকে সমর্থন করে প্রচুর। এছাড়া কলেজ স্ট্রিটে যারা বই বিক্রি করেন, যাদের সঙ্গে আমার এতদিনের যাতায়াত একটা হৃদ্যতা গড়ে উঠেছে, আমি তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পাঠকদের ধন্যবাদ জানাতে চাই, যারা না থাকলে আমি কেউ নই, আমি কিচ্ছু নই। কার জন্য লিখবো? লিখে তো সেই হাওয়ায় উড়িয়ে দিতে পারি না। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, আমার কৃতজ্ঞতা জানাই। আমার স্কুলের বন্ধুদের কৃতজ্ঞতা জানাই, যারা আমার সঙ্গে লেখালেখি শুরু করেছিল কিন্তু জীবনের নানান আবর্তে তারা লিখতে পারেনি। আজ সকালে সবাই ফোন করেছে, মেসেজ করেছে, প্রচুর মজাও হয়েছে, কিন্তু ওরা এখানে থাকতে পারলে আমার আরও ভালো লাগতো। আমার স্যারদের কথা বলি, অজিত বরণ সিংহ রায় এবং দিলীপবাবু, দিলীপ পাল স্যার। অজিত বরণ সিংহ রায় অবসরও, বাড়ির নামও ছিল অবসর। স্যার এখানে বসে গান গাইতেন, স্যার ছোটো ছোটো নাটক করতেন, প্রচুর বই পড়তেন, আর বলতেন আমি জীবনে কিছুই হতে চাই না, আমার কিছু হতে ইচ্ছেই করে না। এবং আমার স্ত্রীর কথা বলি, অনিন্দিতা আজকে এসেছে, আমাকে সবাই বলতো হ্যাঁ তুই কাবলিওয়ালা নাকি রে, যে তুই বউকে দেখাস না? তো আমার বউ আজকে এসেছে। আসলে আমার বউ প্রচণ্ড ব্যস্ত থাকে, তার ফলে আমাকে সময় দিতে পারেন এসব জায়গায়। তো আজকে সময় আমি অনেক বছর ধরে তাকে বলে তাকে আজকে নিয়ে এসেছি। আমার কন্যাও এসেছে। আমার স্ত্রী আমাকে সন্তানের মতো স্নেহেই পালন করে চলেছে। প্রায় আমাদের বিয়ের তারিখ চলে এলো, 21 বছর হবে। তো আমি স্ত্রী এবং আমার কন্যাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
আমি আবার আনন্দবাজার সংস্থাকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, বিচারকদের আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। অনেকক্ষণ বললাম না, প্রায় 20-25 মিনিট বললাম। প্রথমে বলে নিয়েছিলাম না আমি বলতে পারি না, হ্যাঁ, কিন্তু এই যে খুলে গেছে আর কি আচমকা। হ্যাঁ, একটা মহামারী পেরিয়ে এসেছি আমরা এখানে সবাই, আমরা যেখানে এসে বসে থাকতে পেরেছি, এটাই আমার অনেক বেশি মনে হয়, অনেক বেশি পাওনা। তার মধ্যে আবার একটা বই, যে বইয়ের এখনও দাম নেওয়া হয়নি, সেটাও এত বড় পুরস্কারে, চারটিখানি কথা নাকি। আর কি চায় জীবনে মানুষের কাছে? আমি চাই আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো গল্পে বা উপন্যাসে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। পৃথিবীতে শান্তি ও সুস্থতা নেমে আসুক। আপনারা সবাই আনন্দে জীবন কাটান। ধন্যবাদ। বাঁশির
আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার, আমার আন্তরিক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। আজকে যিনি এই পুরস্কারে সম্মানিত হলেন তিনি আমার অত্যন্ত স্নেহের পাত্র, পুত্রবৎ, অসম্ভব শক্তিশালী একজন লেখক। শূন্যপথের মল্লিকা এই বইটি, এর নামটি খুব কাব্যিক। মনে হয় বুঝি কবিতার মতো ব্যাপার, ভেতরটা কিন্তু তা নয়, অনেক টকবগে। তার মধ্যে অনেক কিছু আছে, রাজনীতি আছে, খুন আছে, হিংস্রতা আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, ক্ষমা আছে, সহিষ্ণুতা এবং অসহিষ্ণুতা দুরকমই আছে। একটি ক্যালেডিওস্কোপিক উপন্যাস, যদিও সম্পূর্ণটা আমার এখনো পড়ে হয়ে হয়নি। তো বলি, একজন লেখক কি করে তৈরি হয়? নানান রকম ভাবেই তৈরি হয়। সমাজে নানা রকম মন্থন আছে, সেই মন্থন থেকে এক একজন উঠে আসে। কবি, ঔপন্যাসিক, গল্পকার। আমার মনে আছে তখন আমি খুব দারিদ্র্যের একটা জীবন কাটাচ্ছি, অসম্ভব জীবন সংগ্রাম, পেরে উঠছি না। জীবনের সব কিছুই যেন আমার বিরুদ্ধে, আমার অনুকূলে কিছু নেই। তখন আমার বাসার পাশেই একটা ছোট্ট মাঠে ঘোষণা হলো যে একজন 72 ঘন্টা ধরে সাইকেল চালাবে। অনেক লোকজন জড়ো হলো। প্রথমে ছেলেটা টুপি পরে, হ্যাংলাপাড়া একটা ছেলে, সে তার সাইকেলখানা নিয়ে ঘুরতে শুরু করলো। হাততালি হলো, চেঁচামেচি হলো, ভিড় হলো। আস্তে 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 তাকে তো সাইকেল চালিয়ে যেতেই হবে, তা তো বিশ্রাম নেই, ঘুম নেই। সে সাইকেল চালাচ্ছে আর চালাচ্ছে, একঘেয়ে ব্যাপার। লোকজন আস্তে আস্তে সরে গেল, সে প্রায় একা হয়ে গেল। আমার মনে আছে, আমি রাতজাগা মানুষ, রাজ্যে লিখি, পড়াশোনা করি। অনেক রাত্রে আমি বেরিয়ে ছেলেটাকে দেখলাম, কেউ নেই। ক্লাবে দুটো ছেলে ফোল্ডিং চেয়ারে বসে ঘুমোচ্ছে, আর ছেলেটা একা একা সাইকেল চালিয়ে যাচ্ছে। বাহবা দেওয়ার কেউ নেই, দেখার কেউ নেই, চালিয়ে যাচ্ছে, তার থামার উপায় নেই। এই ক্লেশ, অসম্ভব কষ্ট সে সহ্য করছে কেন? 72 ঘন্টা শেষ হলে সে ক্লাব থেকে কিছু টাকা পাবে, মানুষের অনুদান। তেমন বেশি কিছু টাকা নয়, হয়তো 5-10 হাজার টাকা, খুব বেশি হলে। কিন্তু ওই চক্রাকারে তার দেহ, মন, নিদ্রা, ক্ষুধা সব কিছুকে উপেক্ষা করে তার সেই ঘুরে যাওয়াটা যখন আমি দেখছিলাম, তখন তার সঙ্গে আমার একটা অদ্ভুত সুদূর সাদৃশ্য
আমি দেখতে পেলাম যে আমিও তো এইরকমই। আমি ঘুরছি কাকে খুশি করার জন্য, কি পাওয়ার জন্য, কতটাই বা আমি পাবো, কোন বাহবা, কোন টাকা, কোন কিছু। আমাদের অধিকাংশই এরকম জীবন মন্থনকারী একটা সংগ্রাম চলে। সংগ্রামের শেষে কি আছে? জয়টিকা না পরাজয়ের ধিক্কার, তা অনেক সময় আমরা আন্দাজ করতে পারি না। কিন্তু লেখককে তবু কাজটা করে যেতে হয়। মাথা নত করে কুঁজো হয়ে বসে খুদে খুদে অক্ষরে সে লিখে যায়। কলম লেখে না, তার মন লেখে। তার মন, তার চিন্তা, তার ভাবনা, এগুলো লেখে। কিন্তু কিসে লেখে? যতখানি সে জীবনকে জেনেছে, যতখানি জীবনকে অবলোকন করেছে, পর্যবেক্ষণ করেছে, তাকে সব সোজা কাজ। একটা মানুষকে জানতে হলে ফিগের মতো তার পেছনে লেগে থাকতে হয়। বারবার বলতে হয়, দরজা খোলো, দরজা খোলো। তোমার ভেতরের মানুষটাকে আমাকে দেখতে দাও, তোমার ভেতরে কি আছে। ভদ্রলোকের মতো দেখতে, সুন্দর পোশাক পরা, সব কিছু ভালো, কিন্তু সবটাই কি ভালো? তার ভেতরে কিছু কি নেই? কিছু কি নেই? হঠাৎ করে মানুষের ভেতর থেকে এক একটা বিস্ফোরণ হয়। বিদ্যুৎ চমকের ভেতরে মতন তার ভেতর থেকে একটা সত্য বেরিয়ে আসে। যেরকম আমি বহুবার বলেও ছিলাম বিভিন্ন ভাষণে, যখন বিভূতিভূষণের অপরাজিত পড়ি, তখন অপুর জীবন আর কেউ নেই, শুধু মা আছে। আর মা তার ভীষণ আদরের, আর মায়ের কাছেও সে একমাত্র শিবরাত্রি সলতে, তার কেউ নেই। মায়ের প্রতি ভীষণ ভালোবাসা। তখন যখন অপুর কাছে মেসে একটা চিঠি এলো, পোস্টকার্ডের চিঠি, যে তোমার মা মারা গেছে, তখন প্রথম রিয়াকশন অপুর একটা উন্মত্ত আনন্দ। আনন্দের মধ্যে কি আছে? মুক্তি, মায়ের বন্ধন থেকে মুক্তি। এটা হচ্ছে প্রথম তার অনুভব। পরক্ষণে তার র্যাশনালিটি কাজ করলো, সে মায়ের জন্য কাঁদল। কিন্তু দুটো সত্য কোনোটাই উপেক্ষা করার মতো নয়। প্রথম যে অনুভূতি মুক্তির, আনন্দের, সেটাও সত্য অনুভূতি। তারপরে যে শোক, সেটাও সত্য। একজন সাহিত্যকার এভাবেই সত্যকে আবিষ্কার করেন, সত্যকে খুঁজে বের করেন। এটা মানুষের মধ্যে সত্যিই কি, অপুর কি সবটুকুই ভালো? মায়ের সঙ্গে তার এতটাই কি ভালোবাসা, এতটাই কি তার মাতৃভক্তি আমাদের নড়বড়ে করে দেয়। যখন আমরা কাফকার মেটামরফোসিস পড়ি, সেখানে গিয়ে দেখি একটি ছেলে পোকা হয়ে গেছে, গ্রেগর সামসা পোকা হয়ে গেল। সমস্ত বাড়িতে অদ্ভুত রিয়াকশন, ঘেন্না করবে না শোক করবে মা বাবা বুঝতে পারছে না। ছেলে পোকা হয়ে গেছে, কি করবে? সেই পোকাকে লালন পালন করতে হচ্ছে। একজন পরিচারিকা রেখে দেওয়া হয়েছে তাকে দেখাশোনা করার জন্য।
বাইরের লোক তাকে দেখলে ভয় পায়, মা বাবা সংকুচিত হয়ে যায়। এইরকম করে চলল, অসহনীয় পরিস্থিতি। একটা ঘরের মধ্যে সে পোকাটিকে বন্দি করে রাখা হয় যাতে বাইরের লোক দেখতে না পায়। এরকম করে চলল। ছেলে একমাত্র রোজগারে ছিল, এখন তো ছেলে আর রোজগার করে না, বাবাকে আবার নানা রকম কাজকর্ম করে রোজগার করতে হয়, সংসার চালাতে হয়। এরকম করে চলতে চলতে একদিন যখন ওই পরিচারিকা এসে বলল সকালবেলা, পোকাটা তো মরে গেছে, কি করব? তখন মা বাবা যখন পরস্পরের দিকে তাকালো, তারপর বলল ফেলে দাও, ডাস্টবিনে ফেলে দাও। পোকাটাকে ফেলে দেওয়া হলো। সেদিন মা বাবা আর তাদের মেয়ে যুবতী হয়েছে, সুন্দরী, তিনজনে বেড়াতে বেরোলো। সকালে ট্রামে করে যাচ্ছে, মেয়ে সামনের সিটে বসে আছে, বাবা পেছনের সিটে। আর দুজনে দেখে, মেয়েটিকে দেখে বলছে, এবার আমাদের মেয়েটিকে একটু বিয়ে দিতে হবে। এই গল্প যখন শেষ হলো তখন সমস্ত মানবতা হাহাকার করছে, প্রশ্ন করছে আমাদের, তোমার বাৎসল্য কোথায় গেল? পুত্র স্নেহ কোথায় গেল? তুমি কে? তুমি আসলে কে? মানুষ না তো তাই? আমাদের প্রশ্নের সামনে ফেলে দেয় যে কোনো সৎ সাহিত্য। আমাদের ভেতর থেকে সত্যকে বের করে আনে, অপ্রিয় সত্যকে, অনেক নিষ্ঠুরতাকে, অনেক কাঠিন্যকে। আমার মনে আছে একবার আমাকে একটা অদ্ভুত ট্যুরে পাঠানো হয়েছিল, রামচন্দ্রের বনবাসের পথ পরিক্রমা করতে। খুব ক্লেশকর একটা জার্নি। মনে আছে চিত্রকূটে পৌঁছে গিয়েছিলাম ভোরবেলা, ভালো দোকানপাট নেই, একটু জল খাবার খাবো। সেখানে তো খুব ভালো দোকানপাট নেই, একটা ঝোপড়ার মতো দোকান, সেখানে রুটি তরকারি এসব হচ্ছে, ড্রাইভাররা খায়। দেখি আমি সেখানে বসেছি, আমার পোশাক আশাক একটু ভালো, তো যে মহিলার দোকানটা চালাচ্ছে সে খুব রূঢ় প্রকৃতির, মুখটাও কর্কশ, তার ভাষাটা খুব সংযত নয়। আমি বললাম আমাকে কিছু খাবার দেবে? বলে बैठ যাও, जब होगा तब होगा, মানে আমাকে তাচ্ছিল্য করলো আর কি। আমি বসলাম, খিদে পেয়েছে, খেতে হবে। তো সেই মহিলাটি আমাকে কোনো গুরুত্ব দিচ্ছে না, ড্রাইভারদের খাবার টাবার দিচ্ছে, আমাকে দিচ্ছে না। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি খুব নরম কণ্ঠে বললাম, মা আমার খুব খিদে পেয়েছে। এই একটি কথা, আর কিচ্ছু না, শুধু বলেছিলাম মা আমার খুব খিদে পেয়েছে। মুহূর্তের মধ্যে সেই কর্কশ রমণীর সমস্ত শরীরটা একটা বিদ্যুতের ঝলকে যেন পাল্টে গেল। আমি দেখলাম সে আমার মুখের দিকে হা হা করে তাকিয়ে আছে, চোখ জলজল করছে। একটা মা ডাক, একটা চাবির মতো তার ভেতর থেকে মাটিকে বের করে আনলো। তখন সে সমস্ত ফেলে দিয়ে, সমস্ত খদ্দেরকে উপেক্ষা করে তাড়াতাড়ি বুনরে বাতাস করছে, আমাকে বলছে বেটা बैठ যা, তোকে আগে দেব। সে আমাকে ভালো করে সুন্দর করে বেড়ে এনে আমার সামনে দিল। বলে আমি তোকে বলেছিলাম না ভাত না খেলে পয়সা কম হবে না, তুই পয়সা কম দিস, তুই তো রুটি খেলি শুধু। এইরকম ভাবেই এক একটা মানুষের ভেতর থেকে একটা সত্য মানুষ বেরিয়ে আসে। লেখক সে তেমন কিছু নয়, সে কলম পেশে একজন মানুষ, তবু ভিখিরির মতো, কখনো কখনো গোয়েন্দার মতো
কখনো কখনো অনুসরণকারীর মতো মানুষকে সে দেখে আর তার ভেতরকার মানুষটিকে আবিষ্কার করতে চেষ্টা করে। তোমার ভেতরে কে আছে, তোমার ভেতরে কে আছে? তোমার বাইরেটা খুব সাদামাটা সুন্দর পোশাকে আশাকে ঢাকা, কিন্তু চিনতে তো পারছি না। ভেতরের মানুষটা বেরিয়ে এসো, ধরা দাও। এই হচ্ছে একজন লেখকের আরতি। সাড়া দাও, ধরা দাও, আমার কাছে এসো। আর ভালোবাসা ছাড়া কোনো চাবিতেই মানুষের অন্তরকে খোলা যায় না। একমাত্র ভালোবাসাই একজন লেখকের সম্বল, যে কোনো মানুষেরই সম্বল। এইটুকু বলেই আর আমার প্রিয় পাত্র এবং প্রিয় লেখক, আমার পরম স্নেহের মানুষ স্মরণজিতের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, এর জন্য আপনাদের আশীর্বাদ প্রার্থনা করছি। সে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে, সে যেন 10 জনের একজন হয়, সে যেন আমাদের গৌরবকে আরও দূর দূরান্তে নিয়ে যায়, এই প্রার্থনা করি। আপনারা আমার নমস্কার নেবেন, আমার ভালোবাসা জানবেন, আমার শুভেচ্ছা রইল। শুভ সন্ধ্যা। তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। যে গান তোমার সুরের ধারায় বন্যা জাগায়, তারায় তারায় সুরের ধারায় বন্যা জাগায়। মোরাঙে নয় বাজলো বাজলো সে সুর আমার প্রাণের তালে তালে। ও আমার চাঁদের আলো, সব করে মোর ফুটে ওঠে তোমার হাসি ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। সব করে মোর ফুটে ওঠে তোমার হাসির ইশারাতে। দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া দিশাহারা, দক্ষিণ হাওয়া আমার ফুলের গন্ধে মাতে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে, রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। শুভ্র তুমি করলে বিলোল আমার প্রাণে। রঙের হিলোল করলে বিলোল আমার প্রাণে। মোর মরি তোমার গো, মোর মরি তোমার মোর গো আমার চড়াই তোমার হাসির জলে। ও আমার চাঁদের আলো, আজ ফাগুনের সন্ধ্যাকালে ধরা দিয়েছো, ধরা দিয়েছো যে আমার পাতায় পাতায় ডালে ডালে। ও আমার চাঁদের আলো। 1431 বঙ্গাব্দের আনন্দ পুরস্কার প্রদান অনুষ্ঠান এখানেই সমাপ্ত হলো। অনুষ্ঠানে পৌরোহিত্য করলেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়,
তাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। পুরস্কার প্রাপক শ্রী সরঞ্জিৎ চক্রবর্তীকে ধন্যবাদ। ধন্যবাদ শ্রীমতী প্রকৃতি মুখোপাধ্যায় এবং শ্রী প্রত্যুষ মুখোপাধ্যায়কে। তাঁদের সহযোগিতা করেছেন যারা শ্রীমতী অপরাজিতা চক্রবর্তী এবং শ্রী পার্থ মুখোপাধ্যায়কে ধন্যবাদ। এবছর আনন্দ পুরস্কারের জন্য যে বিচারক মণ্ডলী গঠিত হয়েছিল তার সদস্যরা ছিলেন শ্রীমতী অনিতা অগ্নিহোত্রী, শ্রী হর্ষ দত্ত, শ্রী দেবশঙ্কর হালদার, শ্রী সুশোভন অধিকারী এবং শ্রী মোস্তফা কামাল। তাদের প্রত্যেককে ধন্যবাদ। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে উপস্থিত আপনাদের সকলকে।